বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। জন বিদ্যার্থী এখনো পর্যন্ত এই ঘোড়ার পিঠে কেউ উঠতে পারেনি, আর সবশেষে যাকে আপনাদের সামনে ডাকবো সে হলো চন্দ্রগুপ্ত। চলো মিত্র, তৈরি হয়ে যাও এই মূর্খের শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য। প্রণাম আচার্য। জয় হোক। ঘোড়া হলো একটি সংবেদনশীল প্রাণী। তার হৃদয় পর্যন্ত পৌঁছানোর রাস্তা তার চোখে লেখা থাকে। ঘোড়ার মন বুঝতে হলে তার চোখের দৃষ্টিকে বোঝো। যাও। আমি তোমাদের বলেছিলাম না, খুব এসেছিল বীরত্ব দেখাতে। ঘোড়া হলো একটি সংবেদনশীল প্রাণী। তার হৃদয় পর্যন্ত পৌঁছানোর রাস্তা তার চোখে লেখা থাকে। ঘোড়ার মন বুঝতে হলে তার চোখের দৃষ্টিকে বোঝো।
অসাধারণ, ও সাধারণ কেউ নয়। এই বালক তো প্রত্যেকটি পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করছে, আর ও যখন ছাত্রবৃত্তি পেয়েই গেছে, ও সাধারণ শিক্ষার সাথে সাথে নিজের পছন্দ মতো উচ্চস্তরের কোনো বিশেষ শিক্ষাও গ্রহণ করতে পারে। চন্দ্রগুপ্ত, তুমি কোন বিষয় শিক্ষা গ্রহণ করতে আগ্রহী? যুদ্ধশাস্ত্র। আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই চন্দ্রগুপ্ত, কি যুদ্ধশাস্ত্র শুধুমাত্র বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়। আচার্য, আগে চন্দ্রগুপ্ত যেমন বিষাঙ্কর সম্মুখীন হয়েছিল, তারপর আজ যেভাবে বায়ুর মতো একটা অবাধ্য ঘোড়াকে ও বশ করল, এর থেকে এটাই প্রমাণ হয় যে চন্দ্রগুপ্ত যুদ্ধশাস্ত্র শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষার্থী। আচার্য চাণক্য যদি এটাই চান যে তক্ষশিলার গুরুকুল ওনার নিজের স্বার্থের জন্যে এখানকার নিয়ম বদলে দেবে, এটা সম্ভব নয়, অসম্ভব এটা। আচার্য সুখদেব, সর্বপ্রথম আপনি আপনার শব্দকোষ থেকে অসম্ভব শব্দটা বাদ দিন। আচার্য শ্রেষ্ঠ, গুরুকুলের তো নিজস্ব কিছু নিয়মের মাহাত্ম্য অবশ্যই আছে আচার্য সুখদেব, কিন্তু আমাদের গুরুকুলে নিয়মের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় উচিত শিক্ষাকে, যোগ্যতা অনুযায়ী শিক্ষাকে। সেই জন্য তক্ষশিলার আচার্যরা সবসময় বয়স অনুযায়ী উচ্চতর শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। নিয়মকে সম্মান করা খুবই ভালো আচার্য সুখদেব। কখনো কখনো ভালো ছাত্রদের শিক্ষার জন্য নিয়ম কিছুটা শিথিল হওয়া উচিত। চন্দ্রগুপ্ত নিজের যোগ্যতা প্রমাণ করেছে, ওর এই সুযোগ পাওয়া উচিত। চন্দ্রগুপ্ত, এই নাও। আমার বিশ্বাসকে নিজের চেষ্টায় সত্যে পরিণত করো চন্দ্রগুপ্ত। যে কাজটা গুরুকুলে কোনো ছাত্র করতে পারলো না, সেই কাজটা ওই ছোট্ট ছেলে চন্দ্রগুপ্ত করে দিল। রাজা শশীগুপ্তর ওই বিগড়ে যাওয়া ঘোড়াকে কেউ বশ করতে পারে না, কিন্তু ও সেটাই করে দেখালো। শুনলাম ও নাকি আমাদের সঙ্গেই পড়তে আসছে। আচ্ছা, তাহলে তো ভালো করে স্বাগত জানাতে হবে, ঠিক বলেছি তো? দাঁড়াও, এখানে কেউ ওকে স্বাগত জানাবে না।
ও কোনো রাজ্যের রাজকুমার নয়। আমাদের কি করা উচিত তা তুমি ঠিক করতে পারো না অমৃত। ও, মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে আমি কে। গান্ধারের রাজকুমার আমি। এই ভূমি আমাদের কুমার। এই গুরুকুলে তুমি একাই রাজকুমার নও, আমিও এখানকার রাজকুমার। আর হ্যাঁ, হতে পারে গান্ধার রাজ্য তোমার, কিন্তু তক্ষশিলা আমাদের সবার গুরুকুল। আর এখানে কোনো রাজার নয়, গুরুকুলের আচার্যদের শাসন চলে। সেজন্যে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করো না। এমন কি মহৎ কাজ করেছে চন্দ্রগুপ্ত? একটা ঘোড়াকে বশ করেছে, আর ও হলো একটা অতি সাধারণ বনবাসী। ওকে আমি খুব ভালো করে বুঝিয়ে দেব যে ও কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এখানে না কেউ ওকে স্বাগত জানাবে, না কেউ মিত্রতা করবে। আজ তোমার শিক্ষার প্রথম দিন চন্দ্রগুপ্ত। তোমার লক্ষ্য পূরণের জন্য যুদ্ধশাস্ত্রে উচ্চ শিক্ষা লাভ অত্যন্ত প্রয়োজনীয়। শুধু একটা কথা মনে রেখো, শুধু শিক্ষা লাভই যথেষ্ট নয়, যা কিছু শিখবে তা নিজের রক্তে আহরণ করবে। কারণ তোমাকে সবার সেরা হতে হবে, সব বিষয়ে সর্বশ্রেষ্ঠ। আর একটা কথা, প্রকৃত যোদ্ধা শুধু শারীরিক বলের দ্বারা হয় না, আর না কেবল অস্ত্র শিক্ষা লাভের দ্বারা। প্রকৃত যোদ্ধা তৈরি হয় কেবলমাত্র নিজের বুদ্ধির দ্বারা। বিপদ তোমার সামনে বিভিন্ন রূপ ধারণ করে আসবে। যদি তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, তাহলে সব বিপদ আর সব পরীক্ষা তোমাকে কিছু না কিছু অবশ্যই শেখাবে। আশীর্বাদ করুন আচার্য, আমি ধননন্দকে মারতে চাই, আমি আমার মাকে বাঁচাতে চাই। সমর্থবান হও, জয় হোক।
জল 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 তোমাদের মধ্যে কেউ এক ফোঁটাও জল পাবে না। চুপচাপ চলো এখান থেকে, না হলে চামড়া গুটিয়ে দেবো তোমাদের। চলো। জল আমার সন্তান, খোলো। আরে কেউ আমাকে আমার সন্তানকে খুঁজে এনে দাও, আমার সোনা। কেঁদো না, চুপ করো। ভগবান আমাদের গরিবদের অনেক রকম পরীক্ষা নেন। তুমি তোমার ছেলেকে হারিয়েছো, আর আমার চন্দ্রগুপ্ত তার মাকে। কখনো যদি ও আমার সাথে দেখা করতে আসে, তখন না ও এই বস্তি দেখতে পাবে আর না আমাকে। তখন তো এটাই ভাববে না যে ওর মা মরে গেছে, মরে গেছে ওর মা। মহারাজ, এই সমস্ত বন্দিরাই ক্ষত্রিয়। এদের বস্তিগুলো আমাদের সৈন্যরা শেষ করে দিয়েছে। এদের জন্য কি আদেশ আছে? এই মেয়েগুলোকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও সেবা করার জন্য। আর এই বাচ্চাগুলোকে সোনার খনিতে পাঠিয়ে দাও সোনা বের করার জন্য। আর বৃদ্ধদের নিয়ে কি করা হবে মহারাজ? অমাত্য, এখন এটাও তোমাকে বলে দিতে হবে। হ্যাঁ, শোনোনি কি বলেছে মহারাজ? এরাই তো সেই ক্ষত্রিয়, তাই না অমাত্য? যারা বলতো ক্ষত্রিয়রা শাসন করার জন্যই জন্ম নিয়েছে। শাসন সে করে যার তলোয়ারে ধার থাকে। ধাম ধিত্তে। শোনো মিত্র, আমি চন্দ্রগুপ্ত। আমি কি এখানে বসতে পারি?
শোনো মিত্র, আমি কি এখানে বসতে পারি? না, এই গুরুকুলের বড় দুর্ভাগ্য যে এখানে তোকে সহ্য করতে হচ্ছে। এখনো তুই আমাদের সমতুল্য হোসনি। এখানের একটা নিয়ম আছে, বড়রা আগে আর অতি সাধারণরা পেছনে। আর আমি গান্ধার কুমার সবার আগে। এই কথাটা নিজের মাথায় ভালো করে বসিয়ে নে। হতে পারো তুমি এখানকার রাজকুমার, না এই আকাশ তোমার আর না এই ভূমি, এইসব ঈশ্বর বানিয়েছেন, যিনি তোমাকে, আমাকে আর আমাদের সবাইকে বানিয়েছেন। এই জন্যে সবকিছু সমান সমান। কি হচ্ছে কি? মহারাজ শশীগুপ্ত, আপনার এই প্রতিবেশী রাজ্যের উপর এমন কোন বিপদ ঘনিয়ে আসতে পারে? ধননন্দ। আমার গুপ্তচরেরা কদিন আগে মগধে যা দেখেছে। কি দেখেছে? এই মেয়েগুলোকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও আমার সেবা করার জন্য, আর এই বাচ্চাগুলোকে সোনার খনিতে পাঠিয়ে দাও সোনা বের করার জন্য। আর বৃদ্ধদের নিয়ে কি করা হবে মহারাজ? এখন এটাও তোমাকে বলে দিতে হবে? হ্যাঁ, আমাদের গুপ্তচরের কথা যদি বিশ্বাস করি তাহলে মনে হচ্ছে ধননন্দ ভয়ঙ্কর কিছু করতে চলেছে আচার্য। বসতি উজাড় করে নিজের দাস বানানো, মানুষকে মেরে ফেলা, নিজের সৈন্যবাহিনীকে বিস্তার করা, সোনার খনিতে উচ্চস্তরের খনন। এটা কোনো বড় তুফান আসার আগে শান্তি আচার্য। কারণ আমি যে সমস্ত সংকেত পেয়েছি সেটা এটাই নির্দেশ করছে। গেছিলাম আমি ওই ধননন্দের কাছে নিজের ভারতবর্ষের একতার জন্য। কিন্তু সে শেষ করে দিচ্ছে আমার দেশকে। এবার আমরা কি করে সিকান্দারের মতো বিদেশি শত্রুর সঙ্গে লড়ব? যখন ভারত মাতা নিজের ছেলেই বেছে বেছে নিজের ভাইয়েদের হত্যা করছে, তাদের নিজের গোলাম আর দাস বানাচ্ছে। আচার্য, এখন কি করব? কি করে আমরা এই বিনাশকে আটকাবো? ঘরের শত্রুকে শেষ করে যে ঘরের দেওয়ালে উই ধরে, সেই ঘরের ছাদ বাঁচানোর জন্য উইকে ধ্বংস করতে হয়। যদি ঘর বাঁচাতে হয় তাহলে উই মারতেই হবে। ভারতকে বাঁচানোর জন্য, সিকান্দারের সঙ্গে লড়াই করার জন্য ধননন্দকে শেষ করতে হবে। কিন্তু কি করে আচার্য, কি করে? সম্পূর্ণ জনপদ সংকীর্ণ জাতিপাতে এমনভাবে ডুবে আছে যে নিজেদের মধ্যে একজোট হওয়ার নামই নিচ্ছে না।
এই পরিস্থিতিতে আমরা ধননন্দের সঙ্গে কি করে লড়ব? একটা আশার আলো দেখতে পেয়েছি আমি। যুদ্ধের সময় কাঁধ আর হাত একজন যোদ্ধার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কারণ এটা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ভেবে নাও তুমি দুর্বল হয়ে পড়বে। তাই এই দুটোর জোর বাড়াও। আর এই দুটোকে পুষ্ট রাখার জন্য আমাদের গুরুকুলে এই অভ্যাসটা করানো হয়। অম্বিক, এটা করে দেখাও। এবার অন্য ছাত্ররা করবে। চন্দ্রগুপ্ত, তুমি কি করতে চাও? ঠিক আছে আচার্য। তোর কি মনে হয় আমি এমনি এমনি 6 জনের সাহায্য নিয়েছিলাম? এটা তোর একা করার কাজ নয়। অক্ষয়, আমায় একটু সাহায্য করো না। শোনো মিত্র, তুমি কি আমাকে সাহায্য করবে? তোমাদের মধ্যে কি কেউ আমাকে সাহায্য করবে? কি হলো চন্দ্রগুপ্ত, করবে কি না? দেখুন না আচার্য, কেউই আমাকে সাহায্য করছে না। আপনি বলুন আমার। যুদ্ধশাস্ত্র কক্ষের প্রথম নিয়মটা কি? যুদ্ধশাস্ত্র কক্ষের প্রথম নিয়মটা বুঝলে? যদি তোমার সাহায্যের দরকার হয় তার সম্ভাবনাও তোমাকেই সৃষ্টি করতে হবে। ঠিক যেভাবে যুদ্ধক্ষেত্রে তোমার গুরু থাকে না তোমায় সাহায্য করার জন্য, ঠিক সেই রকম যদি এই কক্ষে তুমি তোমার কাঙ্ক্ষিত সাহায্য পেতে অসমর্থ হও তাহলে আমায় দুঃখের সাথে বলতে হবে তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে না। এটা উন্নত যুদ্ধশাস্ত্রের কক্ষ। এখানে মানিয়ে নাও, শিখে নাও, না হলে বেরিয়ে যাও। সবার জন্য নয় এই কক্ষ। এবার সরে যাও আর অন্য ছাত্রদের অভ্যেস করতে দাও।
আমি বলেছিলাম না, এটা আমার এলাকা। এখানে আমার সাথে শত্রুতা করলে ফল খুব খারাপ হয় চন্দ্রগুপ্ত। এটা তো কেবল সূচনা। এরপর দেখতে থাকো আমি তোমার সাথে কি কি করি। আমার মনে হচ্ছে যুদ্ধশাস্ত্রের উন্নত কক্ষের জন্য চন্দ্রগুপ্ত এখনো প্রস্তুত নয়। প্রথমত ছোট, তার উপর নতুন, আর দ্বিতীয়ত কক্ষের মধ্যে অম্বিককে টিকতে দেবে না। অম্বিক বয়সে হচ্ছে বড়, আরো অনেক বেশি পরিণত। আর দ্বিতীয়ত কক্ষের মধ্যে অম্বিককে টিকতে দেবে না। অম্বিক বয়সে হচ্ছে বড়, আরো অনেক বেশি পরিণত। তাহলে কি করা যায়? অম্বিককে আটকাবো? না গুরুদেব, চন্দ্রগুপ্তকে নিজেকেই নিজের বিরোধীদের সঙ্গে বোঝাপড়া করতে শিখতে হবে। তাদের বিরোধ করাও শিখতে হবে, তাদের প্রত্যুত্তর দেওয়াও শিখতে হবে। বাইরে থেকে কেউ সাহায্য করে ওকে যেন দুর্বল না করে দেয়। কিন্তু ওর ক্ষমতা ওর অল্প বয়সের দুর্বলতার কারণে প্রকাশিত হতে পারছে না চাণক্য। আমার মনে হয় ওকে প্রস্তুত করার জন্য আরো একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। সময় তো নেই আমাদের কাছে। ধননন্দের অত্যাচার এত বেড়ে চলেছে যে মগধের আত্মা জীর্ণ হয়ে পড়েছে। আর মগধ এই অখণ্ড ভারতের স্বপ্নের কেন্দ্র। আমাদের ধননন্দকে নিজের লোকেদের সর্বনাশ করা আর অন্যান্য জনপদগুলির সঙ্গে লড়াই করার সুযোগ দেওয়া উচিত নয়। সময় ক্রমশ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর চন্দ্রগুপ্তকে নিজের বয়সের সীমানার বাইরে গিয়ে প্রস্তুত হতে হবে। আমার মনে হয় এবছর স্নাতকদের বীরযাত্রায় চন্দ্রগুপ্ত যোগদান করুক। আপনি কি সম্ভাবনার কথা বলছেন? আর এই বিশেষ বীরযাত্রায় স্নাতকদের মধ্যে সবচেয়ে বড় বীরেরাই অংশগ্রহণ করে চাণক্য। আর তারাও বা কোথায় সফল হতে পারে আচার্য? বড় বড় যোদ্ধারাও অসফল হয়ে যায়। বার্ষিক বীরযাত্রা এতটা সহজ নয়। আর তাছাড়াও অনেক ছোট, কিছুই জানে না, কি করে অংশগ্রহণ করবে এতে? ওকে প্রস্তুত হতে হবে আচার্য। আমি ওকে প্রস্তুত করব। আপনি কেবল অনুমতি দিন। আর মনে করো তোমরা এই সেতুর নিচে রয়েছ, আর শত্রু সেনা এই সেতুর ওপরে। এই রকম পরিস্থিতিতে নিজের সৈন্যদের শত্রুদের হাত থেকে বাঁচাতে কি করবে আর কি পরিকল্পনা তৈরি করবে?
তুমি বলো আমার রাজকুমার। আচার্যদেব, আমি সুরবুহ তৈরি করে আমার সেনাদের রক্ষা করব। এবার করে দেখাও। প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। স্থান নাও। আচার্যদেব, যদি ওরা সেতু থেকে আক্রমণ করে তাহলে আমরা নিজেদেরকে এভাবে ঢেকে আত্মরক্ষা করব। আর যেই মুহূর্তে আমরা দেখব যে আর আক্রমণ হচ্ছে না, আমাদের সুরবুহ থেকে একটা দল বেরিয়ে আক্রমণ করবে। বাহ অম্বিক, খুব ভালো পরিকল্পনা। কিন্তু আচার্য, এর থেকে এটা ভালো হয় নাকি যে আমাদের সৈন্যদল থেকে কিছু সৈন্য ওই সেতুর নিচে পাঠিয়ে এই সেতুর ভারসাম্য রক্ষাকারী স্তম্ভটাকেই ভেঙে দিই যদি আমরা? আমি বলছি আচার্য শ্রেষ্ঠ, আজ ও যেটা করে দেখিয়েছে যা এই গুরুকুলের ইতিহাসে আজ পর্যন্ত কখনো হয়নি। ভরা শ্রেণীকক্ষে সব বিদ্যার্থীদের সামনে আমার মুখে মুখে তর্ক করেছে। কুতর্ক। এটা ছাপামার যুদ্ধের পরিকল্পনা। ভালো পরিকল্পনা। এ আপনি কি বলছেন আচার্যদেব? সেতু যদি ভেঙে যায় তাহলে প্রজারা যাতায়াত করবে কিভাবে? কিন্তু যদি এই শত্রুরা জিতে যায় না, তাহলে আসা যাওয়ার জন্য জনপদ বাঁচবেই না। তোমার উত্তর ঠিক ছিল না চন্দ্রগুপ্ত। কিন্তু আচার্য, আমি তো শুধুমাত্র সেটাই বলছিলাম যেটা যুক্তিসঙ্গত। না, তুমি কুতর্ক করছো। আচার্য, যদি গুরুকুলে ভিন্ন দৃষ্টি দেখাকে কুতর্ক মনে করা হয় তাহলে হ্যাঁ, আমি কুতর্ক করছি। চন্দ্রগুপ্ত, তুমি আমার সঙ্গে কুতর্ক করছো, তাই তোমার শব্দ ফিরিয়ে নাও। কিন্তু আচার্য, আমি যখন অনুচিত কিছু বলিনি, তাহলে কেন আমি ক্ষমা চাইব? আচ্ছা, এত বড় স্পর্ধা? তাহলে তুমিও শুনে রাখো চন্দ্রগুপ্ত, তুমি তোমার আচার্যের সঙ্গে কুতর্ক করেছো, নিজের শব্দ ফিরিয়ে না নিয়ে নিজের গুরুকে অপমান করেছো। এর জন্য তোমাকে গুরুকুলের কঠোর থেকে কঠোরতম দণ্ড দেওয়া হবে। এখনই তুমি বুঝতে পারবে যে কুতর্ক করার মানেটা কি। চলো আমার সঙ্গে, চলো। আমি তোমার প্রস্তাবের ব্যাপারে সারা রাত গভীরভাবে চিন্তা করেছি চাণক্য। আচার্য, আপনি আমার প্রস্তাব নিয়ে এত ভেবেছেন, এটা আমার কাছে খুবই সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোমার বিচারের সঙ্গে একমত নই চাণক্য। মাত্র 3 মাস বাকি রয়েছে বীর যাত্রার জন্য। কিভাবে করবে ও?
আমাদের এখানে 15 বছর ধরে শিক্ষা নেওয়া বীর ছাত্ররাও ওই বীর যাত্রায় অসফল হয়ে যায়। আর এ তো বাচ্চা ছেলে, কদিন হলো এসেছে। আপনি চন্দ্রগুপ্তের ক্ষমতা অনুমান করতে পারছেন না আচার্য। ও ছোট, গুরুকুলেও নতুন, কিন্তু ও সকলের থেকে আলাদা, বিশেষ। আমি ওর ক্ষমতা নিজের চোখে দেখেছি। আর আপনি স্বয়ং দেখেছেন ও বিশাঙ্ককে কি করেছে, আর বায়ুকে কিভাবে বশ করেছে। আমার মনে হচ্ছে না চাণক্য যে আমি তোমাকে অনুমতি দিতে পারবো। এখনো বীরযাত্রার 3 মাস বাকি আছে আচার্য। আপনার কাছে আমার বিনম্র আবেদন, আগে আপনি এই 3 মাস ধরে ওর প্রগতি লক্ষ্য করুন, তারপর আপনি যেমন উচিত ভাববেন সেরকমই সিদ্ধান্ত নেবেন। আচার্য শ্রেষ্ঠ, আচার্য শ্রেষ্ঠ, আচার্য শ্রেষ্ঠ, গুরুকুলের সম্মান এবার ধুলোয় মিশতে চলেছে। আজ ও যেটা করে দেখিয়েছে, যা এই গুরুকুলের ইতিহাসে আজ পর্যন্ত কখনো হয়নি। ভরা শ্রেণীকক্ষে সব বিদ্যার্থীদের সামনে আমার মুখে মুখে তর্ক করেছে, কুতর্ক। আমি ওকে লক্ষ্যবার বলা সত্ত্বেও ও ওর নিজের শব্দ ফিরিয়ে নেয়নি। ও এতটাই অবাধ্য বালক। এক শিক্ষকের সম্মান নষ্ট হয়েছে, একজন শিক্ষক আহত হয়েছে। আমি আহত হয়েছি, তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখ এই জন্যে যে বহু বছর ধরে চলে আসা গুরুকুলের মর্যাদাকে এক নিমেষে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আজও শুধু একজন গুরুর মর্যাদা হানি করেনি, বরং এটা বলা ঠিক হবে যে সমস্ত গুরুর মর্যাদার হানির সাথে সাথে এই গুরুকুলের মর্যাদাও একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যুদ্ধশাস্ত্র বিভাগের একজন অধ্যক্ষ হওয়ার দরুন আমার আপনার কাছে প্রার্থনা, আপনার কাছে আমার মিনতি এই যে যুদ্ধ শিক্ষার শ্রেণী থেকে একে বহিষ্কার করে দেওয়া হোক, আর সেটা এখনই এবং এই মুহূর্তে।